সো আজকে আমাদের ওয়েবিনারটা হচ্ছে বেসিক্যালি AWS নিয়ে। সো AWS এর ওভারভিউ, বেসিক্যালি টাইপস অফ ক্লাউড সার্ভিস, ক্লাউড কম্পিউটিং শুরু হওয়ার আগে পৃথিবীটা কেমন ছিল, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোডাকশন শিপমেন্টটা কেমন ছিল। সো এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং এর বেনিফিটস এন্ড অ্যাডভান্টেজ, কিছু স্ট্র্যাটেজিক কনসিডারেশন, সো ট্রেডিশনাল ভার্সেস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কি। সো এরপরে আমরা একটা ছোট্ট সার্ভিস ওভারভিউতে চলে যাব, আর এরপরে আমরা কোশ্চেন এন্ড আনসার শুরু করব। সো একটা ছোট্ট ডিসক্লেমার, সেটা হচ্ছে আমি যে ইমেজগুলা ইউজ করছি সেগুলা আসলে ডিফারেন্ট রিসোর্স থেকে সোর্স করা। সো ওগুলা কমার্শিয়াল ইউজের জন্য না আর কি। সো প্রথমেই যদি আমরা দেখি যে টাইপস অফ ক্লাউড সার্ভিস, সো অ্যাকচুয়ালি উই আর ইউজিং দেম। সো ক্লাউড সার্ভিসের বেশ কিছু ক্যাটেগরি আছে, যেমন সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সো সফটওয়্যার এজ এ সার্ভিসের মাঝে আছে গুগল ড্রাইভ, জিমেইল, সেলসফোর্স, এন্ড এনি সফটওয়্যার, সেটা হতে পারে চ্যাট জিপিটি, যেগুলো আমরা সাবস্ক্রিপশনের মাধ্যমে সফটওয়্যার ইউজ করি। নট জাস্ট সাবস্ক্রিপশন, আমরা ফ্রি অনেক কিছু ইউজ করি, যেমন গুগল ড্রাইভ, গুগল শিটস, ওইগুলোও ক্লাউডের মধ্যে পড়ে, বাট তারা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। সো আপনি যত গ্রেনুলার লেভেলে যাবেন, যেমন আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসে যান, সেক্ষেত্রে আপনার সবচাইতে বেশি কন্ট্রোল থাকবে আপনার প্ল্যাটফর্মের উপর। যেমন আপনি অ্যাজিউর, AWS, গুগল ক্লাউড, এগুলো যদি ইউজ করেন, সেখানে আপনি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মতো আপনি সবকিছু গ্রাউন্ড থেকে অনেক বেশি কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি আপনার মতো করে নেটওয়ার্ক সেট আপ করতে পারবেন এবং সেখানে সার্ভিসেস গুলো চালাতে পারবেন। সো এরপরে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের একটু উপরের লেভেলে যখন আমরা চলে আসি, তখন সাধারণত প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের কথা আমরা থিঙ্ক করতে পারি। সেখানে আমাদের কন্ট্রোলটা কম, বাট আপনাকে অনেক কিছুই গ্রাউন্ড থেকে সেট আপ করতে হবে না, আপনি জাস্ট সেটা ইউজ করেই অনেক কিছু করতে পারবেন। যেরকম হরকু, গুগলের অ্যাপ ইঞ্জিন, তারপর আপনার AWS বিনস্টক, তারপরে হচ্ছে সুপারবেস, ডেটাবেস, এই সকল প্ল্যাটফর্মগুলো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের আন্ডারে পড়ে। সো এগুলো মোস্টলি আপনার সফটওয়্যার ডেভেলপার্স যারা কুইক প্রোটোটাইপ করতে চায় বা এমভিপি রান করতে চায়, সো তাদের কাছে সবচাইতে বেশি হেল্পফুল এবং তারাই বেশি ইউজ করে থাকে। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, যখন আপনি লার্জ স্কেলে আপনাকে ইনফ্রাস্ট্রাকচারের নেটওয়ার্কের পুরো আর্কিটেকচারটা আপনার কন্ট্রোলে রাখতে হবে, এবং এন্টারপ্রাইজ স্কেলে বা হাইলি গ্রোয়িং স্টার্টআপ স্কেলে যদি আপনি থিঙ্ক করেন, তখন আপনাকে AWS, Azure বা GCP-র দিকে চিন্তা ভাবনা করা লাগবে। সো আমাদের কারেন্ট ফোকাস যেটা, বা আমরা নেক্সটে যেটা করবো, সেটা হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের যে ক্লাউড গুলো আছে, যেমন AWS, যেটা আমাদের আজকের টপিক, সো সেটাতেই আমরা ফোকাস করব। এবং লেট মি মুভ দেয়ার। সো এরপরে যদি আমরা একটু দেখি বা চিন্তা করি যে ক্লাউড কম্পিউটিং এর আগে আসলে কম্পিউটিংটা কিভাবে হতো, বা মানুষজন কিভাবে প্রোডাকশনে সফটওয়্যার চালাতো। সো সেটার জন্য সাধারণত লেটস সে রকমারি অর সামথিং, এনিওয়ান এলস একটা কোম্পানি স্টার্ট করলো, সে হয়তো বা কাস্টমারকে সার্ভিস দিবে। আমরা রকমারি বা দারাজের এক্সাম্পল চিন্তা করতে পারি। সো এর জন্য প্রোডাক্টটা আমরা যখন ডেভেলপমেন্ট করব, সেটাকে বিভিন্ন এনভায়রনমেন্টে টেস্ট করার জন্য বা প্রোডাকশনে শিফট করার জন্য সবার আগে আমাকে একটা ডাটা সেন্টার এস্টাবলিশ করতে হবে। বাই দ্য ওয়ে, আই এম টকিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস এরা অফ ক্লাউড কম্পিউটিং। সো আমাকে একটা ডাটা সেন্টার এস্টাবলিশ করার জন্য আমাকে অনেক কিছু এস্টিমেট করতে হবে, আমাকে রিয়েল এস্টেট ম্যানেজ করতে হবে, এবং ডাটা সেন্টারের জন্য
নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে। আমাকে ডাটা সেন্টারের যে স্পেক্স, স্টোরেজ, নেটওয়ার্ক, মেমোরি, স্কেলেবিলিটি, ব্র্যান্ডউইথ, থ্রুপুট, অনেক কিছু নিয়ে একটা এস্টিমেশন নিয়ে আসতে হবে। সো এরপরে ক্যাপাসিটি প্ল্যানিংটার পরে, এস্টিমেশনের পরে দেখা যাবে আমাকে হয়তো বা থার্ড পার্টি ভেন্ডরের কাছ থেকে আমাকে হার্ডওয়্যার পারচেস করতে হবে। এরপরে সেটাকে আবার একটা সিকিউর ফিজিক্যাল লোকেশনে সেট আপ করতে হবে। আমি চাইলে যে কোনো জায়গায় সেট আপ করতে পারবো না, ডেফিনেটলি কিছু ন্যাচারাল ডিজাস্টার থাকে, বা অনেক সময় বিভিন্ন আপনার টেরোরিজম বা বিভিন্ন কারণে হামলা হয়। হ্যাঁ, সেটা সাইবার হামলা হোক বা ফিজিক্যাল হামলা হোক, সেগুলো এড়াতে আমাদেরকে দেখা যায় একটা ফিজিক্যাল লোকেশনে সার্ভারটা সেট করতে হয়, এবং আমাকে একটা ডেডিকেটেড আইটি টিম অফ পিপলস এর প্রয়োজন হয়। সো তারা দেখা যায় হার্ডওয়্যার সেট আপ করে, সফটওয়্যার ইনস্টল করে, সার্ভারগুলো কনফিগার করে, অপারেটিং সিস্টেম, VMware সবকিছু মিলিয়ে ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে। তারপরে দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা ডেপ্লয়মেন্ট স্টার্ট করে। সো এটা একটা খুবই লং রানিং প্রসেস, খুবই টাইম কনজিউমিং, অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং এটা আসলে নট স্কেলেবল। হ্যাঁ, স্টিল সাম organizations are using it, such as commercial bank, গভর্নমেন্ট, যেখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকে যে আমাকে এটা আমার নিজস্ব ডেটা সেন্টারেই করতে হবে। বিভিন্ন কারণে এখনো অন প্রিমিসের কাজ হয়, বাট ইন্ডাস্ট্রিজ আর মুভিং মোর ইনটু ক্লাউড, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্যাংকস। সো দ্যাট যাদের এরকম কি বলে, এরকম আপনার রিকোয়ারমেন্টস থাকে যে তাকে হয়তো একটা ডেডিকেটেড ডাটা সেন্টার ইউজ করতে হবে, সেটা অন প্রিমিসে হোক বা যেভাবে হোক, ওরা এখন যে প্র্যাকটিসটা ফলো হচ্ছে সেটা হচ্ছে মোস্টলি তারা লার্জ অর্গানাইজেশন হলে দেখা যায় কোনো একটা ব্যান্ডার যেমন হাওয়াই ক্লাউড বা ওরাকল, এরকম ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে একটা রিজিয়ন বা একটা জোনই ওরা নিয়ে নেয় সাধারণত, যাতে করে আপনার এই লং রানিং প্রসেসটা ফলো করা না লাগে, যাতে এটা টাইম কনজিউমিং এবং কস্ট ইনএফিশিয়েন্ট না হয়, এবং ক্লাউডের সকল সুযোগ সুবিধা এনশিওর করার জন্যই দেখা যায় ওরা এখন এই পার্টনারশিপ একটা মডেলে যাচ্ছে। সো অন প্রেমিসে যে কাজ হয় না তা না, টেলিকম, হেলথ কেয়ার, গভর্নমেন্ট, অনেক অর্গানাইজেশন এখনো বিফোর দ্য ক্লাউড কম্পিউটিং এরাতেই আছে, ওইভাবেই কাজ করা লাগতেছে। আবার এটার কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে অনলি ইফ ইউ হ্যাভ দ্য কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস ফ্রম রেগুলেটরি বডিজ। আদারওয়াইজ সেটা হচ্ছে যদি আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট না আসে, বিজনেস লস, যদি গ্রোথ না হয়, আপনার বিজনেস লস। বাট যখন আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চলে আসবে, আপনার বিজনেস আরো বেশি গ্রো করা লাগবে, তখন দেখা যাবে আপনাকে আবারও নতুন করে সার্ভার কেনা লাগতেছে, হার্ডওয়্যার কেনা লাগতেছে। সো এই সকল ঝামেলা থেকে বাঁচার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, লেটস সে আপনার বিজনেস এর জন্য আপনার তো সার্ভার রিকোয়ারমেন্ট সবসময় স্টেবল না, সার্ভার আপগ্রেড করা লাগতে পারে, ডাউনগ্রেড করা লাগতে পারে। সো ওই ক্ষেত্রে ক্লাউডে গেলে আপনার কস্টটা দেখা যায় যে ভেরিয়েবল হয় আর কি। আপনাকে ফিক্সড বা আপনাকে আন্ডার প্রভিশনিং বা ওভার প্রভিশনিং প্রবলেম থাকতেছে না। সো এখন যদি আমরা একটু দেখি যে আসলে ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং এর আসলে অনেক সংজ্ঞা বা অনেক ডেফিনিশন পাওয়া যায় যদি আমরা ইন্টারনেটে সার্চ করি, বাট ডেফিনেটলি সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যে কেউ চাইলেই, লেটসে আমি আজকে একটা ডাটা সেন্টার ভাড়া করে বা আমি নিজে হয়তো বা একটা ক্লাউড সেট আপ করলেই আমি এটাকে ক্লাউড সার্ভিস বলতে পারবো না, বা মানুষজনকে বলতে পারবো না আমি ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস তৈরি করে ফেলেছি। সো ক্লাউড কম্পিউটিং এর কিছু বিহেভিয়ার এবং কিছু আপনার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে স্কেলেবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। সো যে কোনো বিজনেস বা যে কোনো এন্টিটি
তাদের প্রয়োজন মতো ইনফ্রাস্ট্রাকচার যে কোনো সময় স্কেল আপ বা স্কেল ডাউন করতে হবে বেসড অন দেয়ার নিডস। সো এবং তারা যেটা করবে হার্ডওয়্যার বা ইনফ্রাস্ট্রাকচার বা রিয়েল এস্টেটের যে কস্টটা, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, এগুলো নিয়ে কাস্টমার বা ক্লায়েন্ট বা অর্গানাইজেশন কোনো মাথা ঘামাবে না। তারা শুধু জানবে যে ফ্লেক্সিবল ওয়েতে তারা স্কেলেবিলিটিটা এনশিওর করতে পারবে। আর হচ্ছে কস্ট সেভিং। যেহেতু ক্লাউডে আপনার একটা সার্ভার 24/7 ভাড়া করে রাখা লাগতেছে না, বা আপনাকে রিসোর্স ধরে রাখা লাগতেছে না। আপনি চাইলে রিসোর্স যে কোনো সময় আপসাইজ বা ডাউনসাইজ করতে পারতেছেন। সো সেটার জন্য আপনার ফিক্সড আপফ্রন্ট কস্ট নাই। আপনি যতটুকু ইউজ করবেন, যতটুকু সময়ের জন্য, ঠিক ততটুকু সময়ের জন্য আপনি পে করবেন, বা আমরা যেটাকে বলছি ভাড়া দিবেন বা রেন্ট পে করবেন আর কি। সো আরেকটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। ক্লাউড কম্পিউটিং একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার কম্পিউটিং রিসোর্স গুলা অ্যাক্সেসিবল হবে, এবং সেটা ফ্রম এনি লোকেশনস এনিহোয়ার অ্যারাউন্ড দ্য গ্লোব। হ্যাঁ, জাস্ট একটা ইন্টারনেট কানেকশন হইলেই, যাতে করে যে কেউ আপনার রিসোর্স গুলো হ্যান্ডেল করতে পারে। আর হচ্ছে সিকিউরিটি। ক্লাউড প্রোভাইডার দের ডেডিকেটেড সিকিউরিটি টিম থাকে, রিসোর্স থাকে, যে কোনো সিকিউরিটি থ্রেট এর প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে করে আমার ইনফ্রাস্ট্রাকচারের ডেটা এবং অন্যান্য এন্টিটি গুলো সিকিউর থাকে। সো এবং এই সবগুলো চ্যালেঞ্জ আসলে একটা ইন্ডিভিজুয়াল স্টার্টআপ বা ছোট কোম্পানি বা ইভেন এন্টারপ্রাইজের জন্য একটা হিউজ এফোর্ট। হ্যাঁ, এটা চাইলেই যে কেউ ইজিলি এফোর্ড করতে পারবে না, এবং জিনিসগুলো এত বাস্ট হয়ে গেছে, কাইন্ড অফ ইম্পসিবল বলা চলে। আপনি যদি চিন্তা করেন যে ইউর ফেসবুক, নেটফ্লিক্স, আলিবাবা, দেন ডিফারেন্ট। আদারওয়াইজ ফর as a regular company or startup or enterprise, it's kind of impossible to get into creating another cloud computing provider just for yourself. সো এরপরে আমরা একটু দেখবো বেনিফিটস কি। সো ক্লাউড কম্পিউটিং এর বেনিফিটস হচ্ছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, স্পেশালি ফর AWS ক্লাউড কম্পিউটিং এর যদি আমরা বেনিফিটস গুলো দেখি, সেটা হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনার গ্রোয়িং বিজনেসের জন্য স্কেলেবল। আপনার হয়তোবা আজকে আপনার সফটওয়্যারের প্ল্যাটফর্মে হয়তোবা 100 জন কাস্টমার আছে, উইদিন এ মান্থ যদি 100 জনের জায়গায় 10 মিলিয়নও চলে আসে, ইউ ক্যান স্কেল ইফ ইউ ডু দ্য গ্রাউন্ড ওয়ার্ক ওয়েল। সো এর হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যাক্রস ইউজ কেস। ইট ডাজন্ট ম্যাটার আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেটা এআই অ্যাপ্লিকেশন বা রেগুলার ERP সফটওয়্যার, এনিথিং। হ্যাঁ, এনি অ্যাপ্লিকেশনের জন্য ইটস ফ্লেক্সিবল, very cost efficient if you provision the infrastructure right, and highly available and reliable. দেখা গেছে, এটাতে আমি একটু পরে যাব, আপনাদেরকে লাইভ নেভিগেট করে দেখানোর চেষ্টা করব। এন্ড তারা সবসময় সিকিউরিটি কমপ্লায়েন্স গুলো খুব ভালোভাবে মেনটেন করে। আপনাকে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সিকিউরিটি থ্রেট নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এখন লেটসে যদি এশিয়া রিজিয়নে চলে, আপনি চাইলে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ইজিলি ইনফ্রাস্ট্রাকচার গ্লোবালি স্কেল করতে পারবেন। কাইন্ড অফ আনলিমিটেড কম্পিউট ক্যাপাসিটি, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট জাস্ট লাইক এ ওশান। সো ওশানে যেমন সাগর থেকে আপনি এক বালতি পানি নিয়ে আসলে এটা খুব আহামরি রিসোর্স আপনি ইউজ করতেছেন না সাগর থেকে। সো AWS এর রিসোর্স গুলো ঠিক ওই রকম। সো আমরা যদি একটু স্ট্র্যাটেজিক কনসিডারেশন নিয়ে থিঙ্কিং করি, যে ট্রেডিশনাল আইটি ভার্সেস ক্লাউড বেসড, এটার মধ্যে কি কি ডিফারেন্স আছে, বা আমি আসলে কখন কনসিডার করব। সো ট্রেডিশনাল আইটি ডেফিনেটলি ইনিশিয়ালি হাই ইনভেস্টমেন্ট প্রয়োজন, হার্ডওয়্যার, সফটওয়্যার, লাইসেন্স, ডেটা সেন্টার, 24/7 সিকিউরিটি, ইলেকট্রিসিটি, ফর এভরিথিং ইউ হ্যাভ টু বেয়ার এভরিথিং। আপনাকে সবকিছুই বহন করতে হবে। বাট যদি আপনি ক্লাউডের কথা চিন্তা করেন, আপনি জাস্ট যতটুকু
যতটুকু সময়ের জন্য ইউজ করবেন, সো ততটুকুই আপনি পে করবেন। সো পটেনশিয়াল লং টার্ম সেভিংসটা হিউজ। সো আর যদি আপনি স্কেলেবিলিটির কথা চিন্তা করেন, ট্রেডিশনাল আইটি ইনফ্রাস্ট্রাকচারে আপনার দেখা যাবে নতুন হার্ডওয়্যার কেনা লাগবে, হ্যাঁ, মোর ফিজিক্যাল স্পেস, হয়তো আপনার সার্ভার র্যাক, আপনাকে হয়তো নতুন সার্ভার র্যাক নেওয়া লাগবে, সেখানে হয়তো আপনি নতুন সার্ভার নেবেন, তার জন্য আপনাকে নতুন করে সিপিইউ কেনা লাগবে, জাস্ট লাইক এ পিসি সেট আপ, আপনাকে ব্র্যান্ড উইথ অ্যালোকেশন করতে হবে। অনেক আসলে নট অ্যান ইজি টাস্ক টু ডু। বাট ক্লাউড হচ্ছে আপনি যে স্কেল আপ এন্ড স্কেল ডাউন করবেন উইথ ফ্লেক্সিবল অপশনস। আপনাকে কোনো কিছু নিয়েই মাথা ঘামাতে হবে না যে তাদের ডাটা সেন্টারে আন্ডার দ্য হুডে আসলে হার্ডওয়্যার লেভেলে বা ফিজিক্যাল স্পেসে আপনাকে কোনো কিছু থিঙ্ক করতে হবে না। আর সিকিউরিটি আপনি ইন হাউসে কন্ট্রোল করতে হবে যদি ট্রেডিশনাল আইটি ইনফ্রাস্ট্রাকচার হয়। a little it could be a little advantage যদি এটা আপনার শুধু অর্গানাইজেশনের ভিতরে একটা লোকাল নেটওয়ার্কে চলে, কিন্তু আপনি যখন এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট থেকে ট্রাফিক নিয়ে আসতে চাইবেন, definitely there are a huge security risk, but in that space cloud provider shines. So আপনাকে ক্লাউড প্রোভাইডার AWS, GCP, Azure ওরকম প্রোভাইডার গুলো ইউজ করলে আপনাকে এই ক্ষেত্রে টেনশন নেওয়া লাগবে না আর কি। সো ম্যানেজড প্রোভাইডার এবং স্ট্রং সিকিউরিটি ওদের আছে, বাট আপনি যখন আপনার সার্ভার গুলো প্রভিশন করবেন, ডেফিনেটলি আপনারও কিছু সিকিউরিটি এনশিওরের জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সো দ্যাটস ডিফারেন্ট। সো পারফরম্যান্স, ট্রেডিশনাল আইটি ইনফ্রাস্ট্রাকচারে আপনার যখন ডাটা সেন্টারের হার্ডওয়্যার গুলো পুরাতন হতে থাকবে, পারফরমেন্সটা আসলে ডেগ্রেডেট হতে থাকবে, আপনাকে নতুন করে সার্ভার আপগ্রেড করতে হবে। কিন্তু আপনি ক্লাউডে গেলে আপনাকে এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, আপনি সবসময় একই রকম পারফরমেন্স এবং কম্পিউটিং পাওয়ার পাবেন। ইভেন তারা যখন কোনো হার্ডওয়্যার আপগ্রেড করে, আপনি জাস্ট মেইনটেনেন্স উইন্ডো নোটিস পাবেন, আপনি ওই সময়ের মধ্যে জাস্ট উইদিন এ ফিউ ক্লিকস আপনি আপনার সার্ভারটাকে অন্য রেখে ট্রান্সফার করতে পারবেন। সো ইটস নট এ বিগ ইস্যু। সো ম্যানেজমেন্ট ডেফিনেটলি ইন হাউস টিম থাকলে আপনার ট্রেডিশনাল আইটিতে এটা আসলে একটা হিউজ টিমের প্রয়োজন হতে পারে, বাট for cloud providers they handled it by themselves. So একটু যদি ইনফ্রাস্ট্রাকচার লেভেলে চিন্তা করি কি কি থাকে। সো ট্রেডিশনাল আইটিতে আপনার সার্ভার রেক্স থাকবে, সার্ভার থাকবে, স্টোরেজ থাকবে, নেটওয়ার্কিং থাকবে। বাট ক্লাউডে আপনি জাস্ট ক্লাউড কনসোলে ভার্চুয়াল মেশিন লঞ্চ করবেন, আপনি আপনার প্রাইভেট নেটওয়ার্কটা হয়তো বা বিপিসিতে নিজের মতো করে আর্কিটেকচার করবেন। হ্যাঁ, সো আপনাকে জাস্ট ইটস ইজি টু ডু। সো ওনারশিপের ক্ষেত্রে ট্রেডিশনাল আইটি ইনফ্রাস্ট্রাকচার আপনি অন করেন, ক্লাউড হলে তারা অন করে। সো এই যেগুলি আর কি আমরা তখন বলতেছিলাম সেরকমই আর কি। সো এখন আমরা একটু কিছু সার্ভিসের ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। Okay, actually it's my new account. So basically এখন আপনারা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, আপনারা $100 ফ্রি ক্রেডিটস পাবেন প্র্যাকটিস করার জন্য। এরপরে আরো কিছু ইয়া আছে, আপনি যখন ওদের ক্লাউড প্রোভাইডার এক্সপ্লোর করবেন, আপনি যখন ফার্স্ট আপনার বিএম লঞ্চ করবেন, আপনি বাজেট লঞ্চ সেট আপ করবেন, ল্যামডাতে মিনিমাস হোস্ট করবেন ওইগুলো, বা আরডিএস ডাটাবেস লঞ্চ করবেন, ওটির জন্য তারা এডিশনাল রিওয়ার্ড দেয়। সো আপ টু 200 ইউএসডি পর্যন্ত ক্রেডিট নিয়ে, প্র্যাকটিস ক্রেডিট নিয়ে আর কি করা যায়। সো এটা আর কি আপনি লগ ইন করলেই পাবেন আর কি। সো এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু করা লাগবে না। সো আমরা যদি একটু সার্ভিসেস গুলা দেখি। সো
সার্ভিসগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা। সো আমরা আমাদের আপকামিং কোর্সে DevOps এবং MLOps রিলেটেড সার্ভিসগুলো এক্সপ্লোর করব। আমি জাস্ট একটু বলতে পারি এখন কোনটা কি করে। যেমন কম্পিউট বেসড সার্ভিসে EC2 তে দেখা যাবে আপনি সার্ভার লঞ্চ করবেন। আচ্ছা, আমি একটু নেটওয়ার্কিং স্পেস থেকে আসি আগে। সো যেকোনো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার জন্য সবার আগে যে সেটআপটা করতে হয় সেটা হচ্ছে আসলে নেটওয়ার্কিং সেটআপ। সো যদিও কিছু ডিফল্ট কম্পোনেন্টস সেটআপ করা থাকে, যেমন ইনিশিয়ালি ডিফল্ট বিপিসি থাকে, গেট ডিফল্ট বিপিসি, রাউট টেবল, সাবনেটস কিছু ক্রিয়েট করা থাকে, চাইলে ওইগুলো ইউজ করা যায়। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে অটোমেশনের থ্রুতে নিজে নিজের বিপিসি এবং নেটওয়ার্কিং কম্পোনেন্টস গুলো সেট আপ করে নেওয়া। সো ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডে বেসিক্যালি আমরা সেটাই করি। সো ভার্চুয়াল ক্লাউডটাকে চিন্তা করতে পারেন আপনার ডেডিকেটেড একটা স্পেস AWS ক্লাউড প্রোভাইডারে। সো সেখানে আপনি সাবনেটিং করবেন, আহ, তারপর আপনি সিকিউরিটি গ্রুপস বসাবেন, প্রাইভেট পাবলিক নেটওয়ার্কে আপনি সেগমেন্টেশনটা করবেন। তারপর সেখানে দেখা যাবে আপনি প্রাইভেট নেটওয়ার্কে হয়তো বা আপনার সেন্সিটিভ যে রিসোর্সেস সাচ এস ডেটাবেস, সো ওই রকম, বা আপনার ডেটা লেক, ওইগুলাকে আপনি প্রভিশন করবেন। পাবলিক নেটওয়ার্কে দেখা যাবে আপনার হয়তো বা EC2 ইনস্ট্যান্স বা VM থাকবে, যেখানে আপনার অ্যাকচুয়াল ইন্টারনেট থেকে ট্রাফিকটা আসবে। লেটস সে রকমারি.com আপনি EC2 তে হোস্ট করলেন, যখন রকমারি.com এ কেউ ভিজিট করলো তখন সেই ট্রাফিকটা আপনার দেখা গেল পাবলিক নেটওয়ার্কের যে পার্টটা সেখানে চলে আসলো, এবং তখন পাবলিক নেটওয়ার্কে থাকা আপনার সার্ভার থেকে আপনি প্রাইভেট নেটওয়ার্কের রিসোর্স গুলো আপনি অ্যাক্সেস করলেন, লেটস সে ডেটাবেস, ডেটা লেক, সামথিং। সো এরপরে ক্লাউড ফ্রন্ট আছে, এজ এ CDN, API গেটওয়ে সার্ভিস আছে, রাউট 53 আছে হচ্ছে DNS ম্যানেজ করার জন্য। আপনি যদি ম্যাপস, সামথিং লাইক গুগল ম্যাপস, আপনি যদি ম্যাপ ইনফরমেশন ইউজ করতে চান, আপনি AWS ক্লাউড ম্যাপ ইউজ করা যায়। সো এরপরে ডেভেলপার টুলস এর জন্য কোড কমিটস জাস্ট লাইক গিট, কোড বিল্ড, কোড ডেপ্লয় জাস্ট লাইক GitHub অ্যাকশন রানার, কোড পাইপলাইন কাইন্ড অফ সেম। Cloud9 ভার্চুয়াল আইডি, আপনি চাইলে VS কোডের মতো কোনো কিছু ক্লাউডে লঞ্চ করে ইউজ করতে পারবেন। ক্লাউড শেল জাস্ট লাইক ইউর লোকাল শেল, বাট আপনার চাইলে এজেন্ট সেট করে দিয়ে সকল আপনার রিসোর্স গুলো আপনি আপনার কি বলে অ্যাকাউন্টে থাকা সকল রিসোর্স গুলোতে আপনি ইজিলি শেল করতে পারবেন। ইউজুয়ালি এই আইকনটাতে ক্লিক করলে একটা শেল ওপেন হয়ে যায়। তারপরে এক্সরে আছে, ইটস ফর অবজারভেবিলিটি, অ্যাপ স্টুডিও, সামথিং লাইক গুগল অ্যাপ ইঞ্জিন। সো এরপরে কম্পিটিশনে আপনার EC2 আছে, এখানে আপনি সার্ভার লঞ্চ করে সামথিং লাইক Nginx, তারপরে অ্যাপাচি কনফিগার করে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন। ইলাস্টিক বিনস্টক, ইটস এ ম্যানেজড সার্ভার, আপনি জাস্ট ডেপ্লয় করবেন, সে স্কেলেবিলিটি কাইন্ড অফ প্রি কনফিগার্ড সার্ভার, অনেক কিছু সে নিজে থেকে হ্যান্ডেল করবে। ল্যামডা, ইটস ফর সার্ভারলেস কম্পিউটিং, আপনি সার্ভারলেস ফাংশন বেসড অন ইভেন্টস আপনি ট্রিগার করতে পারবেন। ব্যাচ সার্ভিস জাস্ট লাইক ক্রন জবস অর ব্যাচ প্রসেসিং। সো এরপরে EC2 ইমেজ বিল্ডার, এটা বেসিক্যালি আপনার VM স্ন্যাপশট নেওয়ার মতো, অ্যামাজন মেশিন ইমেজ বলে AWS স্পেসে। সো এরপরে যারা কন্টেনার নিয়ে কাজ করি আমরা, যেরকম ডকার কন্টেইনার, সো এর জন্য ডকার ইমেজ গুলো জাস্ট লাইক ডকার হাব প্রাইভেট স্পেসে রাখার জন্য ডকার রেজিস্ট্রি আছে। কেউ যদি রেড হ্যাটের ওপেন শিফটের মতো সলিউশন রান করতে চায় সেটার জন্য ডেডিকেটেড সার্ভিস আছে। কুবারনেটিস কন্টেইনার সার্ভিস, স্টোরেজের জন্য সিম্পল স্টোরেজ সার্ভিস।
তারপর আপনি যদি ডেটা আর্কাইভিং করতে চান S3 থেকে, তখন আবার S3 গ্লেশিয়ার ইউজ করা যায়। লাইফ সাইকেল পলিসি দিলে অটোমেটিকলি সেটা আর্কাইভ হয়ে যায় S3 থেকে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। রিসাইকেল বিন, জাস্ট লাইক ইউর ওন অন ইউর কম্পিউটার। সো এরপরে ইএফএস, ইলাস্টিক ফাইল স্টোরেজ, এটা হচ্ছে জাস্ট লাইক আপনার হার্ড ডিস্ক। আপনি সেটাকে সাধারণত EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ করা থাকে যখন আপনি সার্ভার প্রভিশন করেন। তারপরে ডেটাবেস স্পেসে আছে হচ্ছে অরোরা এন্ড RDS। অরোরা ইজ অ্যানাদার SQL উইথ মোর রিড অ্যান্ড রাইট ক্যাপাসিটি। ইলাস্টিক ক্যাশে মেমক্যাশ, রেডিস এর মতো সার্ভিসগুলা প্রভিশন করা হয়। ন্যাপচন আছে ডেটাবেস। তারপরে ডকুমেন্ট ডিবি, এটা জাস্ট মঙ্গোডিবি কম্পাটিবল একটা NoSQL ডেটাবেস। টাইম সিরিজ ডাটা স্টোর করার জন্য টাইম স্ট্রিম। DynamoDB, another NoSQL database. তারপর অরোরা ডাইনামিক SQL আছে। সো আপনি যে ধরনের অ্যাপ্লিকেশনই বিল্ড করেন না কেন, সেটার জন্য আপনি কোনো না কোনো সার্ভিস AWS এ চলে যাবেন। ইভেন আপনি যদি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করেন, তার জন্য সার্ভিস পাবেন। আপনার যদি ডেটা মাইগ্রেশন করা লাগে, ডাটাবেস মাইগ্রেশন করা লাগে, সেটার জন্য মাইগ্রেশন হাব আছে। নেটওয়ার্কিং নিয়ে তো আমরা একটু আগে কথা বললাম। ডেভেলপার টুলস নিয়েও কিছু বলা হয়েছে। এটা বেসিক্যালি কাস্টমার এনাবেলমেন্ট রিলেটেড সার্ভিস। আপনি যদি ব্লক চেইন কোনো নেটওয়ার্ক ডেপ্লয় করতে চান, সেটাও পারবেন। ইভেন আপনি স্যাটেলাইট নিয়ে কাজ করতে পারবেন। সো এন্ড ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স এর জন্য AWS এর অর্গানাইজেশন, যেমন দিস ইজ মাই কারেন্ট ওয়ান, এখনো অর্গানাইজেশন নেম সেট করা হয় নাই। সো ক্লাউড ওয়াচ দিয়ে আপনি মনিটরিং করতে পারবেন। অটো স্কেলিং দিয়ে আপনি আপনার সার্ভার অটো স্কেলিং করতে পারবেন বেসড অন লোডস। লেটস সে আমার অ্যাপ্লিকেশনটা 5 জনের জন্য যেভাবে চলতেছে, আমি চাইলে 5,000 জনের জন্য এটা স্কেল করব, এবং সেটা অটোমেটিকলি হবে, সেটাও সম্ভব। ক্লাউড ফরমেশন, অটোমেশন টুল, YML বা JSON এর মতো আপনি লিখবেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট Terraform, বাট উইথ AWS ফ্লেভার। এরপরে দেখা গেছে কন্ট্রোল টাওয়ারে আপনি অর্গানাইজেশন ওয়াইড IAM রোলস গুলা কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চ্যাটবট নিয়ে কাজ করেন, আচ্ছা এটা ডেভেলপার চ্যাট। সো AWS এর যে ওয়েল আর্কিটেক্টেড ফ্রেমওয়ার্ক আছে, 6টা পিলার, আপনি চাইলে সেগুলো অ্যানালাইসিস এবং বিভিন্ন কাজ করতে পারবেন। তারপর আপনি যদি গ্রাফানা বা প্রমেথিউস এর যদি ম্যানেজড কোনো সার্ভিস চান আপনার ইনফ্রাস্ট্রাকচার মনিটর করার জন্য, তার জন্য ম্যানেজড গ্রাফানা এবং প্রমেথিউস আছে। আপনি চাইলে আচ্ছা ক্লাউড ট্রেল আপনি ট্রেস করতে পারবেন। আপনার যখন আমরা বড় অর্গানাইজেশনে কাজ করি, তখন কিন্তু আমাদের প্রতিটি টিম মেম্বারদের জন্য আলাদা আলাদা IAM ইউজার বা রোল থাকে, আমাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য থাকে। সো কোন সার্ভিস কি অ্যাক্টিভিটি করতেছে বা কি ইভেন্ট ট্রিগার করতেছে, সেটা ট্রেস করার জন্য ক্লাউড ট্রেল ইউজ করা হয়। তারপর মিডিয়া, আপনি চাইলে লাইভ স্ট্রিমিং, হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে লেটস সে আপনি হয়তো বা কোনো ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম বানাবেন বা বঙ্গ বিডি, সো ওই জন্য মিডিয়া সার্ভিস গুলো ইউজ করে বানানো যায়। সো ট্রান্সকোডার সার্ভিস চাইলে পারবেন। অ্যান্ড মেশিন লার্নিং এর জন্য সেজ মেকার আছে। আমরা আপনার যখন মেশিন লার্নিং মডেল ট্রেন করি, প্রোডাকশনে রান করি, সো সেজ মেকার আমাদের আপকামিং কোর্সেও অ্যাডেড। সো এটা আমরা দেখবো। এছাড়াও অনেক টুলস আছে। সো অ্যানালিটিক্স এর জন্য অ্যাথেনা আছে, রেডশিফট আছে। তারপর আপনি যদি ডেটা, হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে চান, ডেটা লেক, অনেক ধরনের সার্ভিস আছে আর কি। এত পরিমাণ সার্ভিস আছে, ডিফারেন্ট ডোমেইন ফর ডুইং ডিফারেন্ট থিংস। আপনি আসলে ক্লাউড প্রোভাইডারে
কোম্পানিগুলো মুভ করার আরেকটা কারণ হচ্ছে এটা, আপনি যে কোনো আহ, আপনার যে কোনো প্রয়োজনে আপনি যে কোনো সার্ভিস, ম্যানেজ সার্ভিস ইউজ করতে পারবেন উইদাউট বিল্ডিং দ্য থিংস ফ্রম গ্রাউন্ড আপ। যেমন কগনিটো, ইটস কাইন্ড অফ লিটল বিট কি বলে আপনার ফায়ারবেস এর মতো চিন্তা করতে পারেন, বাট নট ফায়ারবেস। এখানে আপনি একটা সেন্ট্রাল লোকেশনে আপনার ইউজারের অথেন্টিকেশন বা অ্যাপ্লিকেশনের যে অথেন্টিকেশন সেটা আপনি ম্যানেজ করতে পারবেন উইথাউট বিল্ডিং ইট ফ্রম স্ক্র্যাচ। সিক্রেটস ম্যানেজার আপনি কি ভল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। গার্ড ডিউটি, আপনি ভালনারেবিলিটি স্ক্যানিং বা আপনার ইনফ্রাস্ট্রাকচারের ভালনারেবিলিটি ফাইন্ডিং এর জন্য আপনি গার্ড ডিউটি ইউজ করতে পারেন। এডব্লিউএস ইন্সপেক্টর, আপনি চাইলে এডব্লিউএস এর রিসোর্স গুলো ইন্সপেক্ট করে দেখতে পারেন কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কিনা। তারপর আইডেন্টিটি সেন্টার, এখানে আপনি ডিফারেন্ট টাইম রোলস, কার কি কি পারমিশন দেওয়া আছে, সো অনেক কিছু দেখতে পারেন। সো ইটস এ হিউজ ইকোসিস্টেম। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি চান যে আপনি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবেন এবং সেটাকে আপনি প্রোডাকশন রেডি করবেন, লেটস সে আপনি আজকে একটা সফটওয়্যার বানালেন, সো আপনি হয়তোবা উইথিন এ মান্থ আপনি হয়তোবা আপনার কাস্টমার স্কাই রকেটের মতো। সো চাইলে আপনার হচ্ছে AWS অ্যামপ্লিফাই, অ্যাপসিঙ্ক এগুলো ব্যবহার করে মোবাইল অ্যাপস বানানো যায়। আমি কখনো ট্রাই করে দেখি নাই। স্টেপ ফাংশনস আছে, তারপর বিজনেস অ্যাপ্লিকেশনস জাস্ট লাইক আপনার হচ্ছে আমরা যেমন গুগলের যেমন গুগল ড্রাইভ ইউজ করি, তারপর আপনার মেইল, ডক্স, পাওয়ার পয়েন্ট ইউজ করে ওরকম ওদেরও কিছু সার্ভিসেস আছে, পেইড সার্ভিস। সো আপনি চাইলে আপনার মতো করে আপনার অর্গানাইজেশনের জন্য ইউজ করতে পারেন। সো কেউ যদি আইওটি নিয়ে কাজ করতে চায় বা গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায় সেগুলোর জন্য এসডিকে এন্ড প্ল্যাটফর্ম বিল্ড করা আছে। সো এটাই ছিল বেসিক্যালি ওভারভিউ। আর কেউ যদি আপনারা চিন্তা করেন রোড ম্যাপ, সো রোড ম্যাপের একটা ইজি অ্যান্ড দিস ইজ গুড, আপনারা চাইলে রোড ম্যাপ ডট এসএস এর রোড ম্যাপটা দেখতে পারেন। আবার আমাদের আপকামিং নেক্সট যে কোর্সটা থাকবে সেটা বেসিক্যালি AWS এর DevOps and MLOps রিলেটেড থাকবে। সো DevOps বেসিক্যালি a mindset and practice. সো দেখা গেছে যে আপনি যখন ডিফারেন্ট রিসোর্সেস ইউজ করবেন বা আপনি সফটওয়্যার কন্টিনিউয়াসলি ডেপ্লয় করতে থাকবেন, সেটা প্রোডাকশনে যাইতে থাকবে, আপনার মনিটরিং করা লাগবে, আপনি মনিটরিং করবেন। সো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে হান্ড্রেডস অফ সার্ভিসেস, ইভেন থাউজেন্ডস অফ সার্ভিস আপনি যখন অথবা মাইক্রো সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার চালাবেন, সো তখন আপনাকে ডেভঅপস প্র্যাকটিসের দিকে যেতে হবে। সো and machine MLOps is DevOps for machine learning applications. So হ্যাঁ, so আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, ফিল ফ্রি টু আস্ক। এই কোর্সের মাধ্যমে কি CI/CD পাইপলাইন বা এগুলো জানা যাবে? ডকার, কন্টেইনার? হ্যাঁ, আমাদের ডকার, কুবারনেটিস এগুলোর বেসিক্স কভার করা হবে এবং আপনি চাইতে ডকার ইউজ করে একটা অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট কন্টেনারাইজ করে সেটা যাতে আপনি EC2 একটা সার্ভারে সেট করে সেখানে আপনি CI/CD পাইপলাইন দিয়ে ডেপ্লয় করে লাইভ ট্রাফিক নিয়ে আসতে পারেন। একটা অ্যাপ্লিকেশন, একটা বা দুইটা অ্যাপ্লিকেশন আমরা ফুললি একদম ডকারাইজেশন থেকে শুরু করে কন্টেনারাইজেশন থেকে শুরু করে পাইপলাইনের থ্রুতে ডেপ্লয় করব এবং সেটা যাতে একটা ডোমেইন হিট করলে সেটা আমরা দেখতে পারি, এরকম কিছু আমাদের ছোট ছোট প্রজেক্ট থাকবে। হ্যাঁ, আপনি যেটা আস্ক করেন, ইয়েস। এটা কয় মাসের কোর্স যদি একটু বলতেন, আর কোর্স আউটলাইনটা কি হবে? আচ্ছা, কোর্স আউটলাইনটা আপনারা পাবেন
ওই আপনার গ্রুপে জয়েন থাকলে আমি চাইলে দেখি লিঙ্কটা ড্রপ করতেছি। হ্যাঁ, আপনাদের কারো যদি আরো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি লিঙ্কটা জাস্ট ড্রপ করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংকস মেহেদি ভাই। মেহেদি ভাই অলরেডি ড্রপড ইট। আচ্ছা, আর আমাদের এই কোর্সের এনরোলমেন্ট চলতেছে। সো বেসিক্যালি উই আর প্ল্যানিং টু স্টার্ট at the end of this month. সো আগস্টের শেষের দিকে বা অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে শুরু হবে। বাট আমরা 29 তারিখে স্টার্ট করে দেওয়ার প্ল্যানিং করতেছি আর কি। আপনাদের কারো আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া এডাব্লিউএস এর সার্ভিস গুলার কস্টিং কেমন হয় এটা কিভাবে ক্লিয়ার থাকি না, মানে এটা খুবই কনফিউজিং। আচ্ছা, সার্ভিসের আমি যদি জাস্ট লেট মি শেয়ার মাই স্ক্রিন ওয়ান্স এগেইন টু শো ইউ সামথিং। হ্যাঁ, সার্ভিস যেটা হচ্ছে আপনি যে কোনো সার্ভিস ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সার্ভিসটা সম্পর্কে পুরোপুরি আইডিয়া থাকা লাগবে। যেমন যে কোনো সার্ভিস, লেটস সে আপনি AWS EC2 ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা প্রাইসিং আছে। সো আপনি তো প্রাইসিংটা ডেফিনেটলি দেখবেন। আচ্ছা, এখানে হ্যাঁ, আমরা কি মানে হ্যাঁ। এখানে এই করবো যে মানে কস্ট এফিশিয়েন্ট কিভাবে করা যায় এগুলো কি দেখবো নাকি? হ্যাঁ, সেগুলো আমরা সবকিছুই দেখবো স্টেপ বাই স্টেপ। আর ভাই আপনি ওই কস্টিং কথা যেটা বললেন সেটার জন্য AWS প্রাইস ক্যালকুলেটর আছে। যেমন আপনি লেটস সে আপনার একটা অ্যাপের জন্য বা আপনার ক্লায়েন্টকে একটা প্রপোজাল দিতে হবে, বা ক্লায়েন্ট চাইছে যে আমার এই অ্যাপটা রান করলে কি কি ধরনের সার্ভার লাগবে এবং সেটার জন্য মান্থলি কস্ট কেমন আসতে পারে। তখন দেখা যাবে আপনাকে এস্টিমেশন ক্রিয়েট করতে হবে। আপনি যেই সার্ভিসগুলো ইউজ করবেন বা আপনার অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে যে সার্ভিসগুলো থাকবে, লেটস সে আপনি বিপিসি তো থাকতেই হবে। এরপর লেটস সে আপনি EC2 ইনস্ট্যান্স ইউজ করবেন অ্যাজ পার্ট অফ VM। আপনি রিজিয়ন চুজ করবেন, লেটস সে সিঙ্গাপুর। এরপরে আপনার ইনস্ট্যান্সের টাইপটা কি ধরনের। মোস্টলি আমরা শেয়ারড ইউজ করি, বাট সামটাইমস ফর সাম অ্যাপ্লিকেশনস ডেডিকেটেড প্রয়োজন পড়ে। তারপর আপনার কি ধরনের অপারেটিং সিস্টেম, কিভাবে ইউজ হবে, কনস্ট্যান্ট ইউজ বা ডেইলি স্পাইক, মান্থলি স্পাইক। তারপর আপনি কয়টা সার্ভার ইউজ করবেন। হ্যাঁ, ইনস্ট্যান্স ফ্যামিলি কি, যেমন আপনার CPU অপটিমাইজড বা জেনারেল পারপোজ, মেমোরি অপটিমাইজড। বিভিন্ন ইনস্ট্যান্স তাদের ফ্যামিলি অনুযায়ী এক একটা ইনস্ট্যান্সের নেচার এক এক রকম। যেমন আপনি যদি লেটস সে T2 ইউজ করেন, ইটস এ জেনারেল পারপাস। যেমন আহ, আপনি তারপর কয়টা CPU ইউজ করবেন বা কোন ইনস্ট্যান্সটা ইউজ করবেন আপনার স্পেক অনুযায়ী। এবং আপনার আসলে কোন পেমেন্ট প্ল্যানে যাবেন। আপনি কি আসলে সেভিংস প্ল্যানে গেলে দেখা যাবে আপনাকে 1 ইয়ার বা 3 ইয়ার্স এর জন্য আপনার সার্ভারগুলো রিজার্ভ করে ফেলতে হবে। আর যদি হয় না আমি আসলে অন ডিমান্ডে চালাবো, তখন আপনি অন ডিমান্ড চুজ করবেন। তখন আপনি দেখতে পারবেন যে আপনার মান্থলি আসলে কি পরিমাণ বিলস আসবে। আপনি একটা করে সার্ভিস এড করতে থাকবেন আর ক্যালকুলেটরে আপনার কস্টটা চলে আসবে। যেমন আপনি এটার সাথে কত জিবি স্টোরেজ ইউজ করবেন, লেটস সে 50 GB। তখন দেখেন আপনার এবং এট দ্য এন্ড অফ দ্য টাইম আপনার সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন
যে আপনার মান্থলি কি পরিমাণ বিলিং আসবে আর কি। যেমন আমি যদি এটাকে সেভ এন্ড সামারি দেই, তখন দেখা যাবে এরকম। আপনি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ বা বিভিন্নভাবে, এবং এটা শেয়ারও করতে পারবেন। সো যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই এস্টিমেশনটা করি আগে, হ্যাঁ। আর আপনি যেটা বললেন ওই কস্ট অপটিমাইজেশন, সেটা আসলে একটা প্রসেস, পার্ট অফ প্রসেস। অনেক কিছু চেক করতে হয় যে আমার আসলে কি ধরনের সার্ভার চলতেছে, কি অপারেটিং সিস্টেমে চলতেছে, এটা অন্য কোনো সার্ভার ফ্যামিলিতে নেওয়া যায় কিনা, বা কোনো কিছু স্পট ইনস্ট্যান্সে নেওয়া যায় কিনা, বা আমার আসলে ডিবিটা কি ওভারসাইজড কিনা। অনেক স্ট্র্যাটেজি এন্ড ট্যাকটিক্স আছে, ওইগুলো ফলো করে আমরা আসলে বিলিংটা কমিয়ে নিয়ে আসি আর কি। আচ্ছা স্যার, এই যে আমাদের এখানে প্রি রিকুইজিট কি কোর্সে ঢোকার জন্য আমাদের প্রি রিকুইজিশনটা কি, মানে কি ধরনের ইয়ে থাকতে হবে আর কি, মানে সাবজেক্টে জানা থাকতে হবে, এবং আমরা যদি কোর্সে ঢুকি তাহলে কয়দিন ক্লাস হবে, এবং সাপোর্ট ক্লাস কিরকম, মানে মানে কিরকম সাপোর্ট পাবো আর কি আমরা? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের তো ইনিশিয়ালি আপনার 6 মান্থের কোর্স। সো আমাদের উইকলি 2টা করে ক্লাস থাকবে, সো লাইভ ক্লাস। সো সেটা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা করে হবে। আহ, আপনাদেরকে লাইভ রেকর্ডিংও দিয়ে দেওয়া হবে এই কোর্সের। আর সাপোর্ট সেটা হচ্ছে আমাদের সিলেবাসে যেগুলো আছে, যেমন আপনি যদি আমাদের কারিকুলামটা দেখেন, এখানে যেগুলো আছে, যেমন যে টপিকস গুলো আছে সবগুলোই করা হবে, কি বলে আই মিন কভার করা হবে। এবং আপনারা যদি কোনো টপিকস বুঝতে না পারেন বা ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এনাফ সাপোর্ট পাবেন, বাট নট সামথিং বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স। লেটস এমন একটা সার্ভিস নিয়ে আসলেন আপনি, যেটা হয়তো আমাদের এই কোর্সে এট দ্য মোমেন্ট আমরা হয়তো কভার করতেছি না, ওইটার জন্য হয়তো বা স্পেশালি থিঙ্ক করা লাগবে, বা স্পেশাল কনসিডারেশন থিঙ্কিং করা লাগবে বেসড অন টাইম। সো আমি আসলে ওই সময়টা দিতে পারবো কিনা আপনাকে, বাট যে সকল কম্পোনেন্টস বা কি টপিকস আমাদের লিস্টে আছে সবগুলোই কভার করা হবে, এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য, যাতে স্টুডেন্টরা টপিক গুলো ভালোভাবে বুঝতে পারে, এবং তারা যাতে এগুলো এমন করে ভালোভাবে শিখতে পারে যাতে করে প্রফেশনাল ইউজ করতে পারে আর কি। বাট ডেফিনেটলি প্রফেশনালি আমরা যখন ইন্ডাস্ট্রিতে ইউজ করি, প্রোডাক্ট একদম ফুললি প্রোডাকশন গ্রেডে অনেক কিছুই, বেশ কিছু জিনিসপত্র আপনার আর কি সেম জিনিস, বাট দেখা যায় আরো বেশি কম্পোনেন্টস থাকে। আমি হয়তো বা আপনাদেরকে একটা সিম্পল অ্যাপ্লিকেশন ডকারাইজ করে সেটাকে তারপরে বিল্ড করে সেটাকে AWS এর হয়তো বা EC2 তে বা কুবারনেটিসে ডিপ্লয় করে দেখাবো। বাট এটার সাথে তো বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আছে, যেমন এটার জন্য আবার আমি হয়তো বা টেরাফর্ম দিয়ে অটোমেশন করব, কিভাবে EC2 ইনস্ট্যান্স লঞ্চ করতে হবে, কিভাবে বিপিসি ক্রিয়েট করতে হবে। আমি হয়তো বা আপনাকে বেসিক্স ওভারভিউ দিয়ে দেখা যাবে আমি হয়তো বা একটা মডিউল দিয়ে অটোমেশনের থ্রুতে প্রভিশন করে দিছি, যেটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কিন্তু তখন দেখা যাবে আপনাকে ওই টপিক গুলো নিয়ে সেলফ স্টাডি করতে হবে, এবং একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে কিভাবে কানেক্টেড, কোনটার থ্রো হয়ে কোন কম্পোনেন্ট হতে কোন কম্পোনেন্টে আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়েস্টের জার্নিটা হচ্ছে, বা মাল্টিপল, লেটস সে জাস্ট ফর এক্সাম্পল কুবারনেটিস। যখন আমরা কুবারনেটিস এর ক্লাস করব, তখন দেখা যাবে আপনার এখানে পডস আছে, ডেপ্লয়মেন্টস আছে, সার্ভিস, নেম স্পেস, সার্ভিস অ্যাকাউন্ট, ইনগ্রেস, তারপর আপনার কনফিগ ম্যাপ, সিক্রেটস, অনেক কিছু আছে। দেখা যাবে এই বেসিক্স গুলো আমরা কভার করব। কিন্তু লেটস সে কুবারনেটিস এর ভিতরে যদি যখন হেলম চার্ট হয়, আমি হয়তো আপনাদেরকে একটা বেসিক হেলম চার্ট ক্রিয়েট করে দেখাবো, বা কিভাবে হেলম দিয়ে ডিপ্লয় করতে হয় বা রিলিজ করতে হয়। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি আসলে এখানে এখন গিটঅপস নিয়ে চলে আসবো, প্লাক্স V2 বা আর্গো সিডি একদম ইন্ডাস্ট্রিতে যেভাবে ইউজ হয়, সেটা হয়তো বা আমরা ওইভাবে একদম প্রোডাকশন গ্রেড করে ওই সার্ভিস গুলো নিয়ে আসতে পারবো না। কারণ লেটস সে গিটঅপস এর জন্য দেখা যায় হয়তো বা 5 জন ডেভঅপস ইঞ্জিনিয়ার একটা অর্গানাইজেশনের 6 মান্থ ধরে এটা অনবোর্ডিং এর করার জন্য করে সবগুলো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার জন্য কাজ করতেছে। বাট আমাদের যে টপিক গুলো আছে ওইগুলো সবকিছু কভার করা হবে, এবং আশা করি ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো, আর এনাফ সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ।
আচ্ছা স্যার, আমাদের তাহলে কি ওই যে ওয়েব ডেভেলপমেন্ট বা ও লিনাক্স আচ্ছা, অথবা সরি, হ্যাঁ আমি ওইটা মনে হয় একটু, জানতে হবে হ্যাঁ কিনা? সরি ওইটা একটু মিস করে গেছি মেবি, যে আসলে প্রি রিকুইজিটস কি। হ্যাঁ, প্রি রিকুইজিটস হচ্ছে যেহেতু ডেভঅপস এন্ড এমএলঅপস, সো যেহেতু ডেভঅপস আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের হোল লাইফ সাইকেলটার উপরেই ডিপেন্ড করে। সো এক্ষেত্রে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লেটস সে পাইথন বা আপনার জাভাস্ক্রিপ্ট বা সরি নোট জেএস আপনাকে ভালো করে জানতে হবে। অ্যাটলিস্ট আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন, লেটস সে সিম্পল এপিআই ডেভেলপ করতে পারেন, এবং আপনি সেটা আহ, নিজে নিজে বুঝে বুঝে করতে পারেন আর কি। হ্যাঁ, লেটস সে এখন আমি আপনাকে অ্যাপ্লিকেশন যে ডেপ্লয় করবো, আমি হয়তো বা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম যে আপনারা একটা ছোট্ট এপিআই বানিয়ে নিয়ে আসেন, বা একটা ছোট্ট রিয়েক্ট অ্যাপ্লিকেশন বা নেক্সট জেএস দিয়ে অ্যাপ্লিকেশন বানান আপনাদের মতো করে, যেটা আপনারা ডেপ্লয় করতে চান। সো এক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে হয়তো একটা হ্যালো ওয়ার্ল্ড টাইপের বা সিম্পল টু ডু লিস্ট হইলে তো আপনাকে ডেপ্লয় আর কি বানাতে হবে, যেটাকে আপনি ডেপ্লয় করবেন। সো এক্ষেত্রে আপনাকে ডাটাবেসটা বুঝতে হবে। সো কিছু টুকটাক ব্যাক এন্ড জানা লাগবে এপিআই বিল্ড করার জন্য, টুকটাক ফ্রন্ট এন্ড, জাস্ট লিটল বেসিক্স, যেটা জানলে আপনি হ্যালো ওয়ার্ল্ড ডেপ্লয় করলেন সমস্যা নাই, বাট আপনাকে ওই বিষয়গুলো বুঝতে হবে। যেহেতু এমএলঅপস রিলেটেড, আপনাকে বেসিক্স কিছু মেশিন লার্নিং সম্পর্কে জানতে হবে, বা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলটা কি। আমরা ডেটা কালেকশন করি, ডেটা কালেকশন করার পরে ডেটা ক্লিন আপ করি, ক্লিন আপ করার পরে আমরা দেখা যায় মডেল ট্রেনিং করি, ইনফারেন্স কি বলে আপনার ইনফারেন্স তৈরি করি, তারপর এটাকে ডেপ্লয় করি। হ্যাঁ, সো দেখা যায় আপনি বেসিক্স অফ মেশিন লার্নিং এন্ড বেসিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনাকে জানতে হবে আর কি। যদি ওইগুলো একদমই না জানেন বা একদম বেসিক্স পর্যায়ে আছেন, তাহলে হয়তো এই কোর্সটা এট দ্য মোমেন্ট আপনার জন্য না। বা আপনি যদি স্টার্টও করেন, আপনাকে হয়তো বা ওইগুলোর জন্য আপনাকে হয়তো এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে বোঝার জন্য, বা কারোর সাথে পেয়ারিং করা লাগবে। আচ্ছা, ওকে স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার, আমরা কি ক্লাউডের অ্যাক্সেসটা কি আপনার নিজেরা নিব, নাকি আপনি কি কোনো হেল্প করবেন এখানে? আচ্ছা, এখানে একটা বিষয় একটু ক্লারিফাই করে বলি। যেহেতু আমাদের আসলে কোর্সের যে প্রাইস রেঞ্জ, সেটা আসলে বিগিনারদের জন্য চিন্তা করে খুবই এন্ট্রি লেভেলে রাখা হয়েছে। সো এক্ষেত্রে যদি আমরা আসলে ক্লাউডের অ্যাক্সেসটা নিয়ে চিন্তা করতাম, তাহলে হয়তো বা আমাদের কোর্সের প্রাইসটা অন্যান্য কোর্সের মতো আপনার 15-20 হাজার টাকা বা 25 হাজার টাকার দিকে চলে যেত। কারণ হচ্ছে আমরা ওইটা ওইভাবে চিন্তা করিনি কেন, লেটস সে আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে বা রেড ডট পে কার্ড থাকে, আপনি দেখা যাবে সাইন আপ করলে আপনি ইজিলি $100 ক্রেডিট পাচ্ছেন। আপনি দেখা যাচ্ছে আহ, ওদের কিছু কি বলে সার্ভিস আপনি অনবোর্ডিং করলে বা কিছু সার্ভিস আপনি লঞ্চ করলে আপ টু 200 USD পর্যন্ত আপনি ক্রেডিট পাচ্ছেন, যেগুলো আসলে বেসিক প্র্যাকটিসের জন্য গুড এনাফ। হয়তোবা এই ফ্রি ক্রেডিট দিয়ে আপনি হয়তোবা সবগুলো সার্ভিস ইউজ করে প্রভিশন করে আপনি লার্নিং করতে পারবেন না, হয়তোবা কিছু রেস্ট্রিকশনের জন্য, বাট ইটস এনাফ ফর লার্নিং আর কি। হয়তোবা আপনি তখন চিন্তা করলেন যে আপনি 100 USD আপনি আপনার পকেট থেকে আপনি বার্ন করে আপনি আহ, আপনার মতো ইউজ করলেন বা বিভিন্ন সার্ভিস ইউজ করলেন। সো শর্ট আনসার ইজ নো। বেসিক্যালি এটা আমরা স্টুডেন্টদের উপরেই রাখছি। বাট স্টুডেন্টের ডুয়াল কারেন্সি কার্ড থাকলে বা রেড ডট পে যে কার্ডগুলো, যদি তার অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কোনো ইস্যু হয় বা কোনো কিছুর গাইডেন্স প্রয়োজন হয় এই রিলেটেড, সেক্ষেত্রে আমরা হেল্প করবো আর কি। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর এমনি মান্থলি কত মানে খরচ হতে পারে, আমরা যদি নিজেরা ব্যবস্থা করি তাহলে কত ডলার খরচ হতে পারে, বা মান্থলি কি ধরনের প্রাইসিং আছে ক্লাউডের? আচ্ছা, এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে আমি যে আপনাকে কস্ট ক্যালকুলেটর দেখালাম, এস্টিমেশন দেখালাম, হ্যাঁ, সেটা তো আপনি ডেফিনেটলি যে কোনো সার্ভিস ইউজ করার আগে আপনি কয়দিনের জন্য করবেন, হ্যাঁ, সেটা আপনি ক্যালকুলেশন করে নেবেন, সেটা একটা। আরেকটা হচ্ছে কিছু বাজেট অ্যালার্ম সেট করে রাখবেন, যাতে এর উপরে গেলে আপনি সাথে সাথে ইমেল পান বা নোটিফিকেশন পান। আরেকটা হচ্ছে যেটা আসলে নতুন নিউ লার্নাররা অনেক সময় ভুল করে, সেটা হচ্ছে লেটস সে কোনো একটা ডাটাবেস বা কোনো একটা সার্ভার
সে প্রভিশন করে প্র্যাকটিস করতেছে, হয়তো 2 ঘন্টা প্র্যাকটিস করলো, এরপর হয়তো দেখা গেছে 2 দিনের জন্য ইনস্ট্যান্সটা ফালাই রাখলো বা সার্ভারটা হয়তো রানিং অবস্থায় থাকলো। এক্ষেত্রে কিন্তু বিল কিন্তু অটোমেটিকলি জেনারেট করতে থাকে। সো এক্ষেত্রে আমরা সাধারণত যখন টেরাফর্ম দিয়ে অটোমেশনটা করব বা কোর্সে দেখাবো, সেটা হচ্ছে যখন আমরা টেরাফর্ম বা ইনফ্রাস্ট্রাকচার এস কোড টুল বলে ইউজ করি, তখন আপনি চাইলে ইজিলি ইনফ্রাস্ট্রাকচারটা উইথিন এ ফিউ কমান্ডস এন্ড উইথিন এ ফিউ মিনিটস আপনি আবার নতুন করে রেডি করতে পারবেন। বা আপনি চাইলে সার্ভারটা স্টপ করে রাখলেন। হ্যাঁ, আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আর কি লার্নিং করতে হবে, যাতে আপনি ওভার বিলের ফাঁদে না পড়ে যান, বা যাতে করে আপনি আসলে খুব বড় ধরনের একটা বিলিং জনিত ইস্যুতে না পড়েন। সো ওইটার জন্য কি কি প্র্যাকটিস সেটা আর কি আমরা দেখাবো আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা জয়েন করলে কি স্যার আমরা এটা কি প্রথম ব্যাচ হবে নাকি? হ্যাঁ, এটাই আমাদের প্রথম বেস্ট। সো হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আরো যদি কারো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ভাইয়া চ্যাটে একটা কমেন্ট আসছে। আচ্ছা আচ্ছা, চেকিং। আচ্ছা, এখানে ভাইয়া যেটা জিজ্ঞাসা করছেন যে আমরা আসলে মেশিন লার্নিং এ কি শিখবো। সো বেসিক্যালি আমরা মেশিন লার্নিং মডেল বিল্ড করা শিখবো না। দ্যাটস আপনি যদি মেশিন লার্নিং শেখার কথা চিন্তা করেন, তাহলে হয়তো বা ইনোভেটিভ স্কিলস এর অন্য যে কোর্স গুলো আছে, লেটস সে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা কম্পিউটার ভিশনের কোর্স গুলো করতে হবে। সো অ্যাজ এ ডেভঅপস বা অ্যাজ এ এসআরই বা অ্যাজ এ এমএলঅপস ইঞ্জিনিয়ার আমরা যেটা করি, আমরা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সাথে জড়িয়ে পড়ি এবং একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করে আমরা প্রত্যেকটা লাইফ সাইকেল স্টেজে কাজ করি। এন্ড লেটস সে অ্যাপ্লিকেশনটা যাতে ভালোভাবে বিল্ড হয়, লেটস সে আপনি একটা মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করলেন বা যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করলেন, এবং সেটাকে কিন্তু লেটস সে জাস্ট আমি প্রোডাকশনে ডেপ্লয় করে দিলাম এবং ইউজার ইউজ করা শুরু করলো। হ্যাঁ, ইটস নট জাস্ট দ্য এন্ড অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ, সফটওয়্যারটা যখন প্রোডাকশনে যায় তখন কিন্তু আসল মেইনটেনেন্স শুরু হয়। আপনাকে নতুন রিলিজ দিতে হয় এবং রিলিজ গুলোর সময় আপনাকে নতুন করে বিল্ড করতে হয়, টেস্ট রান করতে হয়, সেটাকে আবার আপনার সার্ভারে আপ করা লাগে, আপ করার পরে আপনার আবারও টেস্টিং করা লাগে, মনিটরিং করা লাগে। সফটওয়্যার যদি লাইভে কোনো ইস্যু হয় সেটার জন্য অ্যালার্টিং থাকা লাগে, ভুল কিছু রিলিজ হইলে সেটার জন্য রোল ব্যাক করা লাগে। সো বেসিক্যালি অনেক রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ ডেভঅপস বা এমএলঅপস। সো বেসিক্যালি অ্যাজ এ ডেভঅপস বা এমএলঅপস আপনি অটোমেশনের থ্রুতে আপনার অ্যাপ্লিকেশনটা বা আপনার সফটওয়্যারটা আপনি হচ্ছে প্রোডাকশনে হচ্ছে 24/7 আপ এন্ড রানিং রাখবেন। সো আপনার কাজ হচ্ছে এটা। আপনি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামারদের জন্য বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন না। আপনার ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে প্রোডাকশনে আপনার অ্যাপ্লিকেশনটা 24/7 উইদাউট এনি ডাউন টাইম, বেসড অন স্টেক হোল্ডার সার্ভিস লেভেল এগ্রিমেন্ট আপনাকে অ্যাপ্লিকেশনটা রান করতে হবে। স্টেক হোল্ডার যদি বলে 99.99% অ্যাভেলেবিলিটি চাই আপনার, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা 99.99% কত আসে, মেবি ওই ইয়ারলি কয়েক ঘন্টা আসে মাত্র, এর বেশি আপনার অ্যাপ্লিকেশনটা ডাউন হওয়া চলবে না। আচ্ছা, একজন ভাইয়া আমার প্রোফাইলটা চাইছেন। আমি যদিও আমার নাম লিখে সার্চ করলে আপনি লিঙ্কডইন ইজিলি পেয়ে যাবেন, বাট আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা ওই যে একটা দেখেছি না, ক্যালকুলেশন করা আর কি, যে কত কষ্ট আসে। তো ধরেন আমার একটা মানে মেশিন লার্নিং প্র্যাকটিক্যাল মানে মডেল আছে, বা হচ্ছে ধরেন অবজেক্ট ডিটেকশন মডেল আছে, যেটা আমি হচ্ছে ডিপ্লয় করতে চাই। তো আমার ওই মডেলটা ডিপ্লয় করতে কত কষ্ট আসবে বা কিরকম আসতে পারবে, এটাকে আমরা আগে থেকে ক্যালকুলেট করতে পারি।
হ্যাঁ, আপনি চাইলে ওই কস্ট ক্যালকুলেটর দিয়ে আগে থেকে ক্যালকুলেট করতে পারবেন, বাট আচ্ছা যে ভাইয়া শেয়ার করতে বলছিলেন প্রোফাইলটা আমি ড্রপ করে দিছি। আচ্ছা ভাই, আপনি যেটা বলেন, হ্যাঁ এটা আপনি আগে থেকে ক্যালকুলেট করতে পারবেন, বাট ব্যাপার হচ্ছে আপনি যে সার্ভারটা ইউজ করবেন সেই সার্ভারের স্পেক এবং ক্যাপাসিটির বেসড অন ডিফারেন্ট প্যারামিটার, আপনার প্যারামিটার গুলো যথাযথভাবে পপুলেট করতে হবে আর কি। বাট এখানে একটা বিষয় বলে রাখি, মেশিন লার্নিং মডেল সেটা অবজেক্ট ডিটেকশন বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রিলেটেড হোক, সো বেসিক্যালি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন গুলো অ্যাকচুয়াল আপনার কি বলে ট্রেডিশনাল সফটওয়্যার গুলোর চেয়ে বেশি রিসোর্স হাংরি হয়। হ্যাঁ, যেমন আপনি হয়তো ট্রেডিশনাল একটা সফটওয়্যার লেটস এ ই কমার্স অ্যাপ্লিকেশনে এটাকে হয়তো আপনি 5 to 10 ইউজার্স এর জন্য আপনি হয়তো এটাকে করতেছেন, কি বলে জাস্ট একটা EC2 ইনস্ট্যান্সে রান করতেছেন। কিন্তু আপনি যখন একটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনের মডেল রান করতে যাবেন তখন কিন্তু আপনাকে এটা ওই ইনস্ট্যান্সের সাথে আপনার জিপিইউটা কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, আপনাকে জিপিইউ নিতে হবে, সো আপনাকে জিপিইউ এর জন্য আলাদা বিল পে করতে হবে। হ্যাঁ, বাট আলটিমেটলি এভরি রিসোর্সেস অন AWS আপনি যেটা ইউজ করতে চান সেটার জন্য আগে আপনি এস্টিমেশন করে নিতে পারবেন। বাট লার্নিং এর জন্য যদি ছোটখাটো আপনি জাস্ট সিম্পল কোনো কিছু ডেপ্লয় করেন, আপনি ডেপ্লয় করবেন, এটা হয়তো বা 1-2 ঘন্টা একটু টেস্ট করবেন। সো টেস্ট করার পরে আপনি যখন আবার রিসোর্সটা অফ করে ফেলবেন বা রিমুভ করে ফেলবেন তখন কিন্তু আর আপনি বিলেবল হচ্ছেন না। বাট ব্যাপার হচ্ছে ডেফিনেটলি যখন লার্জ অর্গানাইজেশন ক্লাউড ইউজ করে তাদের তো সেই বাজেটটা থাকেই। সো সামথিং লাইক আচ্ছা ভাইয়া, ওই যে এনজিও জন্য কি কোনো ফেসিলিটি আছে নাকি এডাব্লিউএস এর? আচ্ছা, AWS এর বেশ কিছু আছে, যেরকম AWS এর আপনার স্টার্টআপ ক্রেডিটস প্রোগ্রাম বলে একটা আছে আর কি। So, আপনি ওইখানে গেলে আপনি দেখা যাবে আপ টু 100K এর আর কি কি বলে $1 লক্ষ পর্যন্ত আপনি ফ্রি ক্রেডিট নিতে পারবেন। হ্যাঁ? আমি এটা আপনাকে জাস্ট লিঙ্কটা এখানে আমি এটা ড্রপ করে দিচ্ছি। এগুলোকে স্টার্টআপ প্রোগ্রাম বলে আর কি। সো আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এনজিওর জন্য দেয় নাকি? এটা ইসে আজর হচ্ছে $2000 দেয় ইয়ারলি। আচ্ছা, এটা ডিপেন্ড করে, ওদের বিভিন্ন আপনার প্রোগ্রাম আছে, হ্যাঁ? যেমন AWS এর যেমন AWS এর যে স্টার্টআপ প্রোগ্রাম, যদি আপনার এটা স্টার্টআপ হয়, হ্যাঁ বিভিন্ন ওয়েতে ক্রেডিট নেওয়া যায়। বেসিক্যালি স্টার্টআপ প্রোগ্রামে আপনার $1 লক্ষ পর্যন্ত ক্রেডিট নেওয়া যায়। হ্যাঁ, So, এনজিওর জন্য কি দেয় না? এনজিওর জন্য দেয় কিনা এটা সেটা আমি জানি না, এটা হয়তো বা দেখা লাগবে আর কি আপনার কি ধরনের এনজিও। হ্যাঁ, সো আর্লি স্টেজ কিনা বা সেলফ না, ফান্ডেড। এটা মোটামুটি বড় এনজিও, কান্ট্রি ওয়াইড, বাংলাদেশ টোটাল কান্ট্রি ওয়াইড একটা এনজিও। আচ্ছা, এখানে আমি ভাই একটু বলি, অ্যাড করি, ঠিক আছে তাই ভাই? সেটা হলো যে মানে লাইক এখানে যেটা বলতেছে যে স্টার্টআপ মিন্স হলো যে মানে আপনি যখনই তাদের কাছ থেকে কোনো একটা স্কলারশিপ নিতে যাবেন, ঠিক আছে, তো আপনি বড় ছোট কোম্পানি ইট ডাজন্ট ম্যাটার। এখানে মেইন ম্যাটার হলো যেহেতু আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, ইট মিনস যে এটা মানে হলো যে আপনি স্টার্টআপ, ঠিক আছে? ওকে, তো ফর এক্সাম্পল স্টার্টআপ আছে, আরো কিছু তাদের মেম্বারশিপ আছে আই থিঙ্ক। তো আপনি ও তাদের পলিসি গুলো একটু পড়ে যদি দেখেন যে না আপনি অ্যাজ এ স্টার্টআপ হিসেবে অ্যাপ্লাই করবেন, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি সফটওয়্যার কোম্পানি না এনজিও, ঠিক আছে, বাট আপনি অ্যাজ এ স্টার্টআপ হিসেবে তাদেরকে অ্যাপ্লাই করবেন যে না আমরা এখন এই প্রোডাক্টের জন্য আমাদের ক্লাউড বেসড এই ধরনের একটা সাপোর্ট দরকার, তো ইনিশিয়ালি আমরা এই স্কলারশিপটা নিতে যাচ্ছি, ঠিক আছে? সো এরকম একটা অ্যাপ্লিকেশন করে দেন তখন দেখতে হবে যে তারা আপনাকে দেয় কিনা, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং যেমন আমাদের একটা ক্লায়েন্ট ছিল, ইটস নট আন্ডার দ্য AWS, ইটস আন্ডার দ্য GCP। সো ওই ক্লায়েন্ট যেটা করতো সে গত 5 বছর ফ্রিতে ইউজ করছে, ইভেন দো তারা 1 বছর করে ক্রেডিট ফ্রি পাইতো, বাট প্রতি 1 বছর কি করতো তা সে নতুন নতুন ডোমেইন দিয়ে ওই স্টার্টআপ স্কলারশিপে অ্যাপ্লাই করতো, ঠিক আছে?
তো এভাবে সে 5 বছর আর কি ফ্রিতে অ্যাচিভ করছে। ইভেন তো হ্যাঁ। তাদের প্রায় এমপ্লয়ি হলো 350, ঠিক আছে, তাদের এমপ্লয়ি 350, তো তারা পাইছে। হ্যাঁ, এমন হয় বিশেষ করে এআই ওয়েব 3 রিলেটেড যদি স্টার্টআপ হয় তাহলে এটা আরো ইজিলি পাওয়া যায়। যেমন আমার আগের কোম্পানি টোকেন ম্যাট্রিক্সে যেখানে আমি জয়েন করছিলাম, ওরা 3 ইয়ার্স এর জন্য জিসিপি থেকে আনলিমিটেড ক্রেডিট পাইছিল, এবং যার ফলে AWS থেকে জিসিপি তে ওদের রিসোর্স মাইগ্রেশনের জন্য আমি ওদের সাথে জয়েন করছিলাম। আচ্ছা ভাই, যে আপনি যেটা বলেন, আমি আপনাকে আরেকটা লিংক দিছি, ওইটা দেখতে পারেন, নন প্রফিট ক্রেডিট প্রোগ্রাম। সো ওরা দেখা যায় আপ টু 5000 ক্রেডিট দেয় নন প্রফিটস এর জন্য। এরকম বিভিন্ন প্রোগ্রাম আছে, আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন, এবং এগুলোর জন্য বিভিন্ন ছোট ছোট আপনার কি বলে আপনার পার্টনার কোম্পানিও থাকে, ওদের থ্রুতেও আপনি কনসালটেন্সি নিয়েও করতে পারেন। বাট খুঁজে দেখতে হবে আর কি, আপনি আসলে কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, কাদের থ্রুতে চাচ্ছেন। বা চাইলে আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন। আচ্ছা তাইন ভাই, আমার একটা কোশ্চেন ছিল, করবো? হ্যাঁ, শিওর। ধরেন মানে জাস্ট লাইক যে মনে করেন যে আহ, আমার একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যদি আমি বলি, ঠিক আছে, হ্যাঁ। যে তাদের প্রায় 30,000 প্লাস এমপ্লয়ি আছে, ঠিক আছে। হুম। তো যদি আমি ওয়ার্স্ট কেস বলি, প্রতিদিনই একটা নির্দিষ্ট টাইমে এই 30,000 এমপ্লয়ির রিয়েল টাইম ডাটা কালেক্ট হয়, লাইক রিয়েল টাইম ভেরিফিকেশন, ঠিক আছে। এবং পুরো ভেরিফিকেশনটা, এবং এই 30,000 এমপ্লয়ি কিন্তু আপনার 10টা ব্রাঞ্চে আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা। হ্যাঁ। তো বাট পুরা ভেরিফিকেশন সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে আপনার সেন্ট্রাল জায়গা থেকে, ঠিক আছে। এখন এটা তো একটা রিকোয়ারমেন্ট, রাইট? হুম। তো এই রিকোয়ারমেন্টের জন্য মানে আমি যদি এরকম আরো রিকোয়ারমেন্ট আমাদের কাছে আছে, যে এরকম রিকোয়ারমেন্ট হ্যান্ডেল করার জন্য লাইক আমার কি পরিমাণ স্টোরেজ লাগবে, আমার ওই যে সেন্ট্রাল সার্ভারটা বিল করার জন্য, ঠিক আছে। কারণ কি মানে আমার এই যে যারা এই ধরনের কোম্পানি, তারা অনেক সময় ক্লাউডে যেতে চায় না, মানে ক্লাউড বলতে থার্ড পার্টি ক্লাউডে, জিসিপি, AWS। তো তারা যেটা করে যে কাস্টম সার্ভার বিল করে, ঠিক আছে। তো ওখানে ধরেন যে একটা এস্টিমেশন দিতে হয় যে আমার এই পরিমাণ স্টোরেজ লাগবে, এই ব্যান্ডউইথ লাগবে। এই জিনিসটা আসলে আপনারা মেজার করেন কেমনে? আচ্ছা, আপনি যেটা বলছেন এটাকে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং বলি, এবং এটার জন্য আমরা পুরো অ্যাপ্লিকেশনটাকে বেশ কয়েকটা লেয়ারে ভাগ করে ফেলি। যেমন আপনি যেটা বললেন 30,000 এমপ্লয়ির ডিটেকশন, সো এক্ষেত্রে ডেফিনেটলি আমার কম্পিউটার জন্য অ্যাপ্লিকেশনের একটা লেয়ার, তারপর আপনার এআই অ্যাক্সেলারেশনের জন্য একটা লেয়ার যেখানে জিপিইউ গুলো থাকে, তারপর মেমোরি অ্যান্ড স্টোরেজের জন্য একটা লেয়ার, তারপর নেটওয়ার্কিং এন্ড ডেটা ইনজেকশনের জন্য একটা লেয়ার। হ্যাঁ, সো লেয়ার বাই লেয়ার আমরা আগে সবগুলা পার্টকে আলাদা করি। এরপরে আপনি যেটা বললেন যে আমরা আসলে একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে 30,000 এমপ্লয়ি, লেটস সে ডিজিটালি আমরা আসলে কি বলে পাঞ্চ দিয়ে না ঢুকে, তারা আসলে জাস্ট মেইন গেট দিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকতেছে, আমরা হয়তো তার ফেস ডিটেক্ট করে তার হয়তো অটোমেটিকলি অ্যাটেন্ডেন্সটা নিব। সো এক্ষেত্রে আমার যে প্রসেসিংটা থাকবে, যে ক্যামেরাগুলো থাকবে, সেখানে আসলে ক্যামেরাগুলো কত এফপিপিএস, হ্যাঁ, সো প্রতি মিনিটে কি পরিমাণ এমপ্লয়ি আসলে আসতেছে এবং ক্যামেরাগুলো ক্যাপচার করতেছে, টোটাল কতগুলো ফ্রেম আসতেছে পার সেকেন্ড, হ্যাঁ, এবং প্রত্যেকটা ফ্রেম প্রসেস করার জন্য আমার আসলে কয়টা করে মডেল রান করা লাগতেছে বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, সো এবং এগুলো আমরা ক্যালকুলেশন করে দেখি যে আসলে টোটাল ইনফারেন্স পার সেকেন্ডে কতগুলো ইনফারেন্স আমার প্রসেস করা লাগতেছে। সো ওইটার উপরে ডিপেন্ড করে দেখা যায় আমরা আপনার জিপিইউ এর ক্যাপাসিটিটা নির্ধারণ করি। লেটস সে 2000 ফ্রেম রেট পার সেকেন্ডের জন্য আমি হয়তোবা
ইনফারেন্স পার সেকেন্ড ক্যালকুলেশন করে আমি হয়তো বললাম লেটস সে তোমার 4টা RTX 5090 লাগবে। সো এবং এটা যে লাগবে আমি বলবো, এবং এখানে আমার ইউটিলাইজেশনটাও থিঙ্ক করতে হবে যে আমার আসলে কি পরিমাণ জিপিইউ ইউটিলাইজেশন হবে এই রিকোয়ারমেন্টের জন্য। এটা তো গেল জাস্ট হচ্ছে আমার আপনার কি বলে এআই অ্যাক্সেলারেশন লেয়ারে। সো এরপরে কম্পিউট লেয়ারে সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, যেখানে আমার আসলে জেনারেল প্রসেসিং গুলো হবে। সো যেখানে আমার অ্যাপ্লিকেশনটা ডেপ্লয় করা থাকবে। সো সেখানে আমরা এটা আবার ডিপেন্ড করে আমি এখানে যদি বিএম ইউজ করি বা কুবারনেটিস ইউজ করি, হোস্ট মেশিনের কি ধরনের কনফিগারেশন লাগবে, কি পরিমাণ হেডরুম থাকা লাগবে সেটা। আর হচ্ছে আপনার স্টোরেজ যেটা বললেন, যখন স্টোরেজ আমরা চিন্তা করি, যদি আপনি যেটা বললেন ক্লায়েন্টের লেটস সে অন প্রিমিস তাদের একটা সেন্ট্রাল প্লেসে থাকবে, এক্ষেত্রে হয়তোবা 10টা ফ্যাক্টরি ডাটা হয়তোবা আপনার কি বলে একটা সেন্ট্রাল গেটওয়ে দিয়ে আসতেছে। সো এটার জন্য আমার নেটওয়ার্কের যে ডেটা ইনজেকশন হবে আমার কি পরিমাণ ব্যান্ডউইথ লাগবে, এবং ক্লায়েন্টের যে ডেটাগুলো আসবে সেটা কি আসলে ফ্যাক্টরি কি আসলে লেটস সে 10টা ফ্যাক্টরি কি আসলে 10টা আলাদা আলাদা ফিজিক্যাল লোকেশনে কিনা, আলাদা আলাদা ফিজিক্যাল লোকেশনে হলে তাদের কি আসলে ডেডিকেটেড ডেটা ইনজেকশন আছে কিনা, নাকি ওরা আসলে আপনার কি বলে ইন্টারনেটের থ্রুতে আসলে ডাটাটা নিয়ে আসবে, সেটা একটা ম্যাটার। সো এর জন্য আমাদের নেটওয়ার্ক এবং ডেটা ইনজেকশন লেয়ারে এটা চিন্তা করতে হয়। যদি লেটস সে এটা কাছাকাছি হয় তখন হয়তো বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হয়তো বা আসতেছে একটা গেটওয়ের মাধ্যমে। সো ওই ক্ষেত্রে ডেটা হ্যান্ডলিংটা হবে একরকম। আর যদি সরাসরি এটা আইপি ক্যামেরা দিয়ে হয়, ইন্টারনেটের থ্রুতে আসে, সেটা হবে আরেক রকম। আর রিডান্ডেন্সির ক্ষেত্রে যে স্টোরেজের যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা এই আপনার যেহেতু ভিডিও প্রসেসিং, সো পার ফ্রেম আমরা আসলে কি পরিমাণ ফ্রেম স্টোর করতেছি, পার মিনিটে বা 30,000 এমপ্লয়ির জন্য কতগুলা ডেটা ফ্রেম হচ্ছে, এক একটা ফ্রেমের সাইজ কত, তার জন্য এবং কোম্পানির পলিসি কি, সে এই ফ্রেমগুলোকে আসলে কতদিনের জন্য স্টোর করে রাখবে, 1 উইক 2 উইক 1 মান্থ 3 মান্থ, সেটার উপর বেস করে আমরা দেখা যায় স্টোরেজটা ডিফাইন করি। এবং যেহেতু অন প্রিমিস সার্ভার, তারপর ওই স্টোরেজের সাথে আবার চিন্তা করা লাগে আমি যদি রাইট 5 করি বা রাইট 10 করি, সো আমার আসলে আর কি পরিমাণ হেডরুম লাগবে, আমার কয়টা এসএসডি লাগবে, লেটস সে কত জিবি বা টেরাবাইট লাগবে, এবং রাইট 5 বা 10 এর কনফিগারেশনটা এমন ভাবে হতে হয় বেসড অন রিকোয়ারমেন্ট। লেটস সে ক্লায়েন্ট যদি বলে যে কোনো কারণে যদি আমার আসলে 2টা এসএসডি কি বলে আর কি ফেল করে, তাহলে যাতে আমার অ্যাপ্লিকেশন চলে, সো ওইটার জন্য হবে একরকম কনফিগারেশন। আরেকটা হচ্ছে যে সার্ভার গুলো থাকবে যদি অন প্রিমিস হয়, সেটা হচ্ছে একটা অফ সাইট বা অফ লোকেশন ব্যাকআপ বলি আমরা। লেটস সে অনেক ক্ষেত্রে যেটা হয় যে একটা হিউজ সার্ভার দেখা যায় সেন্ট্রাল প্লেসে বসায় রাখছে, সো এই ক্ষেত্রে কিন্তু রিস্কটা বেশি থাকে। লেটস সে কোনো ন্যাচারাল ডিজাস্টার হইলো বা আল্লাহ না করুক আগুন লেগে গেল, তখন কিন্তু সার্ভারটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সো মেবি এক সপ্তাহখানেক আগে সাউথ কোরিয়াতে এরকম একটা ঘটনা ঘটছে। সো এই জন্য দেখা যায় যে মাল্টিপল লোকেশনে বা অন্য লোকেশনে একটা সার্ভারে মিরর কপি বা সার্ভারের ডেটা গুলো রেপ্লিকেশন করে রাখা হয়। সো এটাই বেসিক্যালি আমাদের প্রসেসটা এরকমই হয়। তারপরেও কিছু থাকে যেরকম থ্রুপুট ক্যাপাবিলিটি কেমন হবে, হ্যাঁ? So, আমার যদি অনপ্রেমিস সার্ভার হয়, লেটস সে ক্যামেরার ইনজেকশন রেট কেমন, তারপর আমার যে হার্ডওয়্যার গুলো সিলেক্ট করি তাদের রিড রাইট বা আইওপস কেমন, স্টোরেজের সাপোর্ট কেমন, এগুলোই বেসিক্যালি আমরা দেখি। আর রিডান্ডেন্সি আর হাই অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আমরা সাধারণত চিন্তা করি যে রাইট কেমন হবে বা এটার অফ সাইট ব্যাকআপ মাল্টিপল লোকেশনে থাকবে কিনা। সো এগুলোই বেসিক্যালি। না স্যার, স্যার এটা কোনো issue না। স্যার ওই যে আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, যে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, মানে শুরু হবে কয়টা থেকে? আচ্ছা, ইটস মেবি দাঁড়ান আমি একটু দেখে নিই, প্রবাবলি রাত 9টা থেকে আমরা ইয়া করছিলাম, মেবি 9টা বা 10টা, আমাকে জাস্ট একটু চেক করতে দেন।
আচ্ছা, তাহলে স্যার একটু যে কোন কোন দিন হইতে পারে একটু কাইন্ডলি যদি বলতে পারেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বাট মেহেদি ভাই মেবি এটা একটু ভালো বলতে পারবে, আমি ভুলে গেছি কোন কোন দিন বলছিলাম, বাট দাঁড়ান আমি চেক করে নিই, আমার এখানে নোট করা আছে আর কি, একটু দেখতে দেন, হ্যাঁ। আচ্ছা, মানডে অ্যান্ড ওয়েডনেসডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে আমাদের প্ল্যান 10টা থেকে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে রাত 10টা থেকে, এটা আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল। আশা করি এটাই থাকবে, যদি না স্টুডেন্টসদের কোনো কনসার্ন থাকে আর কি এই সময়টা নিয়ে। যদি কনসার্ন থাকে তখন হয়তো আমাদেরকে রিথিঙ্ক করতে হবে কিছু। আচ্ছা, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ড্রপ করে দিয়েন। সো আমি বা ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে আমরা যে কেউ জাস্ট আপনাদের কোয়েরি গুলো আনসার করার ট্রাই করব। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইউর টাইম, থ্যাংক ইউ এভরিওয়ান, উইল সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, সালাম। ওয়ালাইকুম আসসালাম।